প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইচএসটিউ ফিজিক্স ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে লেকচারে তোমাদের সাথে যেটা আলোচনা করব সেটা হলো নিউক্লিয়ার ফিজিক্সের একটি এক্সপেরিমেন্ট নিয়ে। এটা খুবই গুরুত্বপূর্ণ। তো সর্বপ্রথম মূল এক্সপেরিমেন্টে যাওয়ার আগে তোমাদের আমি একটা এখানে গ্যাইগার-মুলার কাউন্টারের অপারেশনের একটা অ্যানিমেশন আমি তোমাদের দেখাচ্ছি। তো এটা নিয়ে আমি অনেক লেকচার আপলোড করব। তো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, এটা তোমাদের অনেক কাজে লাগবে। ফিজিসিস্ট হিসেবে তোমাদের কিন্তু খুব ভালোভাবে এই জ্ঞানগুলো তোমাদের ক্যাপচার করতে হবে, এবং কি যাতে তোমরা যে কোনো জায়গায় যে কোনো পজিশনে তোমরা যাতে এই প্রশ্নের উত্তরগুলো দিতে পারো। কারণ এটা অনেক সময় কোশ্চিন হয় যে জিএম কাউন্টার কিভাবে কাজ করে, এর মূল যে প্রিন্সিপাল সেটা কিন্তু তোমাদের বলতে হবে। তো যাই হোক, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটা জিএম টিউব, তার ভিতরে কিছু গ্যাস আছে এবং ঠিক মাঝ বরাবর কিন্তু একটা ওয়্যার দেখতে পাচ্ছ। তো আমি বিস্তারিত বলবো না, শুধু এটুকুই তোমরা বুঝতে পারতেছো এখানে যে একটি পার্টিকেল এসে জিএম টিউবে গিয়ে ঢুকতেছে, রেডিয়েশন পার্টিকেল। সেটা ঢোকার পরে গ্যাসের যে অ্যাটমগুলো আছে তাদের সাথে ওই গ্যাসের অ্যাটমগুলোকে আয়নাইজ করছে প্রথমে, করার পর কী করলো, তারপর সেখান থেকে ইলেকট্রন জেনারেট করে অ্যাভালান্স করে সেখানে কিন্তু একটা ভোল্টেজ পালস তৈরি করছে। এবং তাহলে দেখো, প্রথমে একটা রেডিয়েশন পার্টিকেল জিএম টিউবে গিয়ে ঢোকার পরে সে কী করলো, ওই টিউবের ভিতরে যে গ্যাস আছে সেটাকে আয়োনাইজ করলো। তো আয়োনাইজেশন করার পর কী হলো, ইলেকট্রন অ্যাভালান্স তৈরি হলো। এবং ইলেকট্রন অ্যাভালান্সের কারণে এখানে কিন্তু অ্যানোড এবং ক্যাথোড দেওয়া থাকে, এটা যদিও এখানে দেওয়া নাই, কারণ এটা সম্পূর্ণ সার্কিট এখানে বিবেচনা করা হয় নাই। জাস্ট আমাদের শুধুমাত্র অ্যানিমেশনটা দেখানোর জন্য এটা আমি দিয়েছি। তো ইলেকট্রন অ্যাভালান্স হওয়ার পরে কিন্তু দেখো হঠাৎ করে ভোল্টেজ কিন্তু বেড়ে যাচ্ছে। নিচের চিত্রে একটু খেয়াল করো, গ্রাফিক্যাল চিত্রে হঠাৎ করে কিন্তু ভোল্টেজ বেড়ে যাচ্ছে এবং একটা পালস তৈরি হয়। তো যাই হোক, এভাবে কিন্তু জিএম কাউন্টার বুঝতে পারে যে তার ভিতরে একটা পার্টিকেল প্রবেশ করেছে এবং সে তখন সেটাকে ডিটেক্ট করে। এটি হচ্ছে আসলে খুব সাধারণভাবে আমরা যদি বলতে চাই। এখন আমরা মূল আলোচনায় চলে যাই। আজকে আমরা যে এক্সপেরিমেন্ট নিয়ে আলোচনা করব সেটা হলো, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ নিউক্লিয়ার ফিজিক্সের একটা এক্সপেরিমেন্ট, যে অ্যাবজর্পশন অফ গামা রেস অ্যান্ড ডিটারমিনেশন অফ দ্য হাফ ভ্যালু লেয়ার। খুবই গুরুত্বপূর্ণ এক্সপেরিমেন্ট। তো আমি তোমাদের সাথে যেটা শেয়ার করেছি এটা হচ্ছে এই এক্সপেরিমেন্টের একটা ল্যাবরেটরি ম্যানুয়াল, যাতে তোমরা খুব সহজে এক্সপেরিমেন্টে তোমরা স্টাডি করতে পারো। তো আমাদের জন্য যাতে সুবিধা হয় এই কারণেই কিন্তু আমি এই ম্যানুয়ালটা তোমাদের সাথে শেয়ার করছি লেকচার আকারে এবং আলোচনা করছি। তো এখানে দেখো, প্রথমে আমরা অবজেক্টিভ। তো অবজেক্টিভ কি, উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে আমাদের এখানে আমরা গামারে নিয়ে আমরা গামারে সোর্স ব্যবহার করব, এবং গামারে যখন কোনো ম্যাটারে প্রবেশ করে, কোনো ম্যাটেরিয়ালে, তো প্রবেশ করার সাথে সাথে কিন্তু সেখানে তার যে অ্যাবজর্পশন হয়, এই অ্যাবজর্পশনের আসলে কি নিয়মে সে অ্যাবজর্পশন করবে, সেই সূত্রটা কি, তার লটা কি, তার কিন্তু একটা নির্দিষ্ট একটা নিয়মে সেটা কিন্তু অ্যাবজর্পশন হয়। এবং এটা আসলে কোন নিয়মে, এটি আমরা এক্সপেরিমেন্ট করে বের করার চেষ্টা করব। আর দ্বিতীয়ত, এখানে হাফ ভ্যালু লেয়ার, এটা আমরা বুঝবো থিওরিতে যে হাফ ভ্যালু লেয়ার কী। হাফ ভ্যালু লেয়ার আর লিনিয়ার অ্যাটেনুয়েশন কোএফিসিয়েন্ট খুব গুরুত্বপূর্ণ একটা কোয়ান্টিটি, সেটা আমরা এই এক্সপেরিমেন্ট থেকে ক্যালকুলেশন করার চেষ্টা করব। তো এখন আমরা থিওরি আলোচনায় চলে আসি। তো তোমরা দেখো, তো থিওরিতে এখানে বলা হচ্ছে যে এখানে দেখো, হোয়েন গামা রেডিয়েশন পাসেস থ্রু এ ম্যাটেরিয়াল
its intensity diminishes due to interactions with the atoms of the absorbing medium. তাহলে দেখো যদি কোনো অ্যাবজর্বিং মিডিয়ামের মধ্যে দিয়ে কোনো গামা রেডিয়েশন একটা ম্যাটেরিয়ালের ভেতর দিয়ে প্রপাগেট করে বা পাস করে, তাহলে তার ইন্টেন্সিটি কিন্তু কি করবে, কমে যাবে। ডিমিনিশেস মানে গ্রাজুয়ালি কিন্তু কমে যাবে। আর কমে যাবে কিভাবে, সেটা কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম আছে। তাহলে অ্যাবজর্পশন কেন হবে, এই যে দেখো, দিস ইন্টারেকশনস প্রাইমারিলি ইনক্লুড দ্য ফটোইলেকট্রিক ইফেক্ট, কম্পটন স্ক্যাটারিং অ্যান্ড পেয়ার প্রোডাকশন। আমরা সাধারণভাবে জানি যে গামারের যে অ্যাবজর্পশন হয় কোনো অ্যাবজর্বিং মিডিয়ামের মধ্য দিয়ে গেলে, সেটা মূলত তিনটা প্রসেসের মাধ্যমে হয়ে থাকে। একটা হচ্ছে ফটোইলেকট্রিক ইফেক্ট, কম্পটন স্ক্যাটারিং অ্যান্ড পেয়ার প্রোডাকশন। তো তোমাদের এই ফটোইলেকট্রিক ইফেক্ট, কম্পটন স্ক্যাটারিং এবং পেয়ার প্রোডাকশন এগুলো কিন্তু ভালোভাবে তোমাদের বুঝতে হবে। আর এগুলোর জন্য আমি পরবর্তীতে আমি এগুলো প্রত্যেকটা টপিক্সের উপরে লেকচার আমি আপলোড করব, তখন তোমরা এটা জানতে পারবে ডিটেলস, সেগুলো আরও ভালোভাবে। তো আপাতত এইটুকু মনে রাখো যে এই প্রসেসগুলো তোমাদের জানতে হবে, কারণ ওই প্র্যাকটিক্যাল পরীক্ষায় তোমরা যতই এক্সপেরিমেন্ট করো, তোমাদের কিন্তু তুমি যদি এই অ্যাবজর্পশনে যদি এক্সপেরিমেন্ট করো, তখন কিন্তু তোমাদেরকে এই ফটোইলেকট্রিক ইফেক্ট, কম্পটন স্ক্যাটারিং, পেয়ার এগুলোর উপরে কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করা হবে। তুমি যদি এগুলো বলতে না পারো, তাহলে কিন্তু তুমি ভালো কিন্তু মার্কস পাবে না। এই জন্য তোমাদের অবশ্যই এই তিনটা ভালোভাবে বুঝতে হবে, পড়তে হবে এবং জানতে হবে। আচ্ছা, এরপরে দেখো এখানে ম্যাথমেটিক্যালি যে ইকুয়েশনটা, এটা কিন্তু আমাদের জানা। যখন গামারে যখন কোনো একটা ম্যাটেরিয়ালের ভিতরে প্রবেশ করে বা অ্যাবজর্ব হয়, কোন নিয়মে অ্যাবজর্পশনটা ঘটবে, তার ফাংশনটা কি, সেই ফাংশনটা কিন্তু আমাদের নতুন কিছু না, এটা আমাদের জানা, নন। সেটা হচ্ছে দেখো, এই যে I ইকুয়াল টু আই নট ই টু দি পাওয়ার মাইনাস মিউ এক্স। তো এখানে আই নটটা হচ্ছে গামা রেডিয়েশনের ইনিশিয়াল ইন্টেন্সিটি যখন ম্যাটেরিয়ালের ভিতরে প্রবেশ করে নাই। আর আইটা হচ্ছে ইন্টেন্সিটি যখন একটা নির্দিষ্ট থিকনেস অতিক্রম করেছে। আফটার, দেখো, আই ইজ দ্য ইন্টেন্সিটি অফ দ্য রেডিয়েশন আফটার পাসিং থ্রু এ ম্যাটেরিয়াল অফ থিকনেস এক্স। এখানে এক্সটা কিন্তু থিকনেস। তোমরা যে ম্যাটেরিয়ালটা ব্যবহার করবে, এখানে আমরা হয়তো বা লেড ব্যবহার করব অ্যাবজর্বার হিসেবে। তো ওই লেডের যে থিকনেস, এই থিকনেস পার হওয়ার পরে কী পরিমাণে ইন্টেন্সিটি পাওয়া গেল গামার, এটাই কিন্তু আই। আর আই নটটা হচ্ছে ওই থিকনেসের ঠিক পূর্ব মুহূর্তে, সেটা হচ্ছে আই নট। এখন ই বলতে তো এক্সপোনেনশিয়াল ফাংশন, এটা বুঝোই। এক্স হচ্ছে থিকনেস, আর এখানে মিউ আছে, এই মিউটা হচ্ছে তোমাদের লিনিয়ার অ্যাটেনুয়েশন কোফিসিয়েন্ট অফ দ্য ম্যাটেরিয়াল। তাহলে এটা কিন্তু ম্যাটেরিয়ালের একটা বৈশিষ্ট্য। তো মনে রাখবে লিনিয়ার অ্যাটেনুয়েশন কোফিসিয়েন্ট, যার ইউনিট হচ্ছে পার সেন্টিমিটার। তো এটার সিগনিফিকেন্স আছে যে আসলে লিনিয়ার অ্যাটেনুয়েশন কোফিসিয়েন্ট বলতে কী বোঝায়, এটা অনেক সময় কিন্তু ভাইভাতে জিজ্ঞাসা করা হয়। তোমাকে ডিফাইন করতে হবে যে লিনিয়ার অ্যাটেনুয়েশন কোফিসিয়েন্ট বলতে কী বোঝায় বা কাকে বলে, ডিফাইন করো, তখন তোমাদের এটা বলতে হবে। তো এটা আমি পরবর্তীতে এটা দিয়েছি। তো আপাতত দেখো, এখন আমরা যদি এই ইকুয়েশনটা কী করি, আমরা যদি উভয় পাশে যদি আমরা ন্যাচারাল লগারিদম নেই, দেখো ন্যাচারাল লগারিদম নেওয়ার সাথে সাথে কিন্তু দেখো এটা কিন্তু একটা স্ট্রেট লাইন ইকুয়েশন চলে আসলো, যেটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। দেখো কি ইন্টারেস্টিং একটা বিষয়। তাহলে ওয়াই বলতে এখানে ল নাই, তাহলে এম এক্স কোনটা, এম এক্স হচ্ছে কিন্তু এখানে মাইনাস মিউ এক্স, ল আই নটটা কিন্তু না, আবার এই যে মাইনাস মিউ এক্স। তাহলে এখানে এম বলতে মাইনাস মিউ, আর সি বলতে হচ্ছে লন আই নট। তাহলে এটা হবে ইন্টারসেপ্ট। যেহেতু এটা মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ না, এখানে ইন্টারসেপ্ট আছে, সি আছে। তাহলে আমরা যদি এই ইকুয়েশনের সাথে এটা কম্পেয়ার করি, তাহলে কিন্তু আমরা বুঝে যাচ্ছি যে এটা আসলে আমাদের এখানে তোমার এমটা হচ্ছে কি মাইনাস মিউ নট, তার মানে কি নেগেটিভ ঢাল। আর নেগেটিভ ঢাল বিশিষ্ট যদি তোমার কোনো স্ট্রেট লাইন হয় বা সরলরেখা হয়, তাহলে তোমরা জানো সেটা কীরকম চিত্রটা হবে। আচ্ছা, এরপরে আমরা পরের পেজে চলে আসি। দেখো পরের পেজে আসি।
তো পরের পেজে দেখো এখানে তোমাদের কি করতে হবে, এখন এই মিউ বের করার জন্য তোমরা প্রথমে তারপর কি করতে হবে, যে লন আই এর সাথে যে থিকনেস এই দুটো তোমাদের প্লট করতে হবে। তাহলে যদি প্লট করো ওই কথাটাই বলা আছে কিছুক্ষণ আগে, যেটা আসলে বলা হলো সেটাই এখানে বলা আছে। দেখো যদি তুমি প্লট করো লন আই ভার্সেস এক্স, তাহলে কিন্তু তোমরা এখানে একটা স্ট্রেট লাইন পাবে, স্ট্রেট লাইন, এবং নেগেটিভ স্লোপ পাওয়া যাবে, ঢাল মাইনাস মিউ। এই জন্য তাহলে মিউয়ের এখানে অ্যাটেনুয়েশন কোএফিসিয়েন্ট আমরা যদি গ্রাফ থেকে ক্যালকুলেশন করতে চাই, তাহলে মিউ সমান সমান হবে মাইনাস স্লোপ, যেহেতু ঢালটা এখানে নেগেটিভ। তা এখন এই যে লিনিয়ার অ্যাটেনুয়েশন কোএফিসিয়েন্ট এই প্যারাগ্রাফে দেখো এখানে কিন্তু বলা হচ্ছে যে দ্য লিনিয়ার অ্যাটেনুয়েশন কোএফিসিয়েন্ট মিউ ডিপেন্ডস অন বোথ দ্য এনার্জি অফ দ্য ইনসিডেন্ট গামা রেস অ্যান্ড দ্য ফিজিক্যাল প্রপার্টিস অফ দ্য অবজার্ভিং ম্যাটেরিয়াল। মনে রাখতে হবে। তো এই যে লিনিয়ার অ্যাটেনুয়েশন কোএফিসিয়েন্ট এটা শুধু যে ওই অবজার্ভিং ম্যাটেরিয়ালের ফিজিক্যাল প্রপার্টির উপর ডিপেন্ড করবে তা কিন্তু না, এটা যে গামা রেগুলো ইনসিডেন্ট করছে তাদের এনার্জির উপরেও কিন্তু ডিপেন্ড করে, ইনক্লুডিং ওই ম্যাটেরিয়ালের ইনক্লুডিং ডেন্সিটি অ্যান্ড অ্যাটমিক নাম্বার, তাদের ডেন্সিটি এবং অ্যাটমিক নাম্বারের উপরেও নির্ভর করে। এ হায়ার ভ্যালু অফ মিউ সিগনিফাইস এ ম্যাটেরিয়ালস দ্যাট ইজ মোর ইফেক্টিভ ইন অ্যাটেনুয়েটিং গামা রেডিয়েশন। তাহলে এই যুগে মনে রাখবে যে লিনিয়ার অ্যাটেনুয়েশন কোএফিসিয়েন্টের মান যত বেশি হবে একটা ম্যাটেরিয়ালের, অ্যাবজর্বিং ম্যাটেরিয়ালের, সেটা তত বেশি ওই গামা রেডিয়েশনকে অ্যাটেনুয়েট করবে। অ্যাটেনুয়েট মানে তো বুঝো, প্রশমিত করা, তার মানে কি কমিয়ে দেওয়া, বেশি বেশি অ্যাবজর্ব হওয়া, ইন্টেন্সিটি অনেক অনেক কমে যাবে, অ্যাটেনুয়েশন। তবে যতই কমুক না কেন ওই নিয়মের বাইরে কিন্তু কমবে না। কোন নিয়ম? ওই যে আই ইকুয়াল টু আই নট ই টু দি পাওয়ার মাইনাস মিউ এক্স। এখন আমরা আরেকটা ইম্পর্টেন্ট প্যারামিটার আমরা এখানে ডিরাইভ করব, যেটা এক্সপেরিমেন্টের নামে উল্লেখ আছে, সেটা হচ্ছে অ্যান ইম্পর্টেন্ট প্যারামিটার। দেখো derived from this attenuation law is half value layer. A half value layer কি? দেখো the half value layer is defined as the thickness of a given material required to reduce the intensity of gamma radiation to half of its original value. তাহলে দেখো, তাহলে আমরা ইনিশিয়ালি যে গামা রেডিয়েশন যখন ওই ম্যাটেরিয়ালের ভিতরে প্রবেশ করে নাই, ঠিক ইনিশিয়াল যে ইন্টেন্সিটি ছিল সেটা অর্ধেক হওয়ার জন্য কি পরিমাণ আমাদের থিকনেস প্রয়োজন, এটি হচ্ছে হাফ ভ্যালু থিকনেস। তাহলে আমরা সেই অনুযায়ী তাহলে আমরা ইকুয়েশনটা কীভাবে লিখতে পারি? তাহলে যখন হাফ ভ্যালু থিকনেস এক্স যখন এক্স হাফ হয়ে যায়, মানে এক্স যখন আমরা বলবো হাফ ভ্যালু থিকনেস, এটাকে আমরা এইভাবেও লিখতে পারতাম, এক্স হাফ হিসেবেও লিখতে পারতাম, কিন্তু এখানে ওইভাবে লিখি নাই, এখানে এইচ বি এল দিয়ে আমি এখানে লিখেছি, তো অসুবিধা নাই। তো এখন এটা যদি হয় তখন কি হবে? আই ইকুয়াল টু কি আই নট ডিভাইডেড 2 হয়ে যাবে। তাহলে বসিয়ে দাও ইকুয়েশনে, আই ইকুয়াল টু আই নট ডিভাইডেড 2 ইকুয়াল টু আই নট ই টু দি পাওয়ার মাইনাস মিউ এইচ বি এল। তাহলে আমরা যদি এখন রিঅ্যারেঞ্জমেন্ট করি, তাহলে দেখো হাফ ভ্যালু থিকনেসের ইকুয়েশন এটা আসে। তাহলে এটা হচ্ছে আমাদের হাফ ভ্যালু থিকনেস ইকুয়েশন। তাহলে এই ইকুয়েশন ব্যবহার করে আমাদের কি করতে হবে? আমাদের ক্যালকুলেশন করতে হবে। যখন তুমি মিউ এর মান পেয়ে যাবে, আর লন 2 এর মান তো আমাদের জানা, লন 2 এর মান অ্যাপ্রক্সিমেটলি 0.693। তাহলে এই যে লন 2 এর মান এবং মিউ এর মান বসিয়ে দিয়ে তুমি হাফ ভ্যালু থিকনেস তোমাকে ক্যালকুলেশন করতে হবে। এবং এখানে দেখো যেহেতু লন 2 এখানে কনস্ট্যান্ট, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে হাফ ভ্যালু থিকনেস, দেখো হাফ ভ্যালু লেয়ার বা থিকনেস ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য লিনিয়ার অ্যাটেনুয়েশন কোএফিসিয়েন্ট। তাহলে দেয়ারফর ম্যাটেরিয়ালস উইথ হায়ার অ্যাটেনুয়েশন কোএফিসিয়েন্টস উইল হ্যাভ স্মলার হাফ ভ্যালু থিকনেস আর গ্রেটার, ইন্ডিকেটিং গ্রেটার শিল্ডিং ইফেক্টিভনেস ফর এ গিভেন থিকনেস। তাহলে যখন যেমন রিয়েক্টরের ক্ষেত্রে তোমরা একটা জিনিস দেখো, সেখানে গামা রেডিয়েশন যদি আমরা শিল্ডিং করতে চাই, তাহলে শিল্ডিং করার জন্য আমরা যে ম্যাটেরিয়াল ডিজাইন করব, কোন ধরনের ম্যাটেরিয়াল ব্যবহার করব? আসলে
সেই ম্যাটেরিয়ালের এই হাফ ভ্যালু থিকনেসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হাফ ভ্যালু থিকনেস দিয়ে আমরা বুঝতে পারবো যে আসলে আমরা কী পরিমাণ, কী ধরনের ম্যাটেরিয়াল, কী ধরনের থিকনেস ব্যবহার করলে আমরা গামা রেডিয়েশনকে ঠিক ইনিশিয়াল যে ইন্টেন্সিটি তার অর্ধেক করে ফেলতে পারবো। এবং এই জন্য এটা কিন্তু এই হাফ ভ্যালু থিকনেস জানলে একটা ম্যাটেরিয়ালের, এটা কিন্তু তোমরা শিল্ডিংয়ের ক্ষেত্রে, ইফেক্টিভনেসের ক্ষেত্রে কিন্তু এটা খুব ভূমিকা রাখে। তো যাই হোক, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমাদের এই প্র্যাকটিক্যালের মূল উদ্দেশ্য হচ্ছে গামা রেডিয়েশন যখন কোনো অ্যাবজর্বিং ম্যাটেরিয়ালের মধ্যে দিয়ে প্রবেশ করে, তাহলে যে নিয়ম অনুসারে অ্যাবজর্ব হয় সেটাকে আমি ভেরিফাই করা। কারণ এটা তো অজানা কিছু না, আমরা তো জানি যে অ্যাটেনুয়েশন হবে অথবা অ্যাবজর্বিং হবে I ইকুয়াল টু আই নট ডিভাইডেড আই নট ই টু দি পাওয়ার মাইনাস মিউ এক্স, এই সূত্র অনুসারে। তাহলে এই সূত্রটার আমরা পরবর্তীতে কী দেখলাম, যে স্ট্রেট লাইন একটা গ্রাফ আসলো এবং সেটা হবে নেগেটিভ স্লোপ বিশিষ্ট, তবে মূল বিন্দুগামী কিন্তু না, নেগেটিভ স্লোপ বিশিষ্ট একটা স্ট্রেট লাইন গ্রাফ। তো এই গ্রাফটা যদি তুমি এক্সপেরিমেন্টালি দেখাতে পারো, তার মানে কি, তার মানে ওই নিয়মটা প্রমাণিত, মানে I ইকুয়াল টু আই নট ই টু দি পাওয়ার মাইনাস মিউ এক্স। এই জন্য তোমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে তোমাদের এই লন আইয়ের সাথে এক্সের গ্রাফ করা, এবং গ্রাফ করে দেখাতে হবে যে সত্যি সত্যি স্ট্রেট লাইন হচ্ছে কি না। যদি হয় তাহলে তোমার এক্সপেরিমেন্ট ঠিক। এখন এই গ্রাফটা করার পরে তোমাদের কি করতে হবে, সেখান থেকে নেগেটিভ স্লোপ নিতে হবে, এবং নেগেটিভ স্লোপের মানটা হচ্ছে কিন্তু মিউ। তাহলে মিউ পেয়ে গেলে, আর মিউ যদি পেয়ে যায় তাহলে হাফ ভ্যালু থিকনেস তুমি লেয়ার তুমি ক্যালকুলেশন করতে পারছো। হাফ ভ্যালু থিকনেস বা লেয়ার এটা কিন্তু দুটো একই কথা, তুমি হাফ ভ্যালু লেয়ারের জায়গায় থিকনেসও ব্যবহার করতে পারো, অসুবিধা নেই, অনেক বইয়ে কিন্তু থিকনেস ব্যবহার করা হয়। তো যাই হোক, তাহলে এই এক্সপেরিমেন্টে তোমাদের এখন অ্যাপারেটাস কী কী তোমরা অ্যাপারেটাস ব্যবহার করবে এটা আমি তোমাদের বলি। কারণ এই ডিসকাশনগুলো করছে এই কারণেই, তুমি যদি এইগুলো না বুঝো, ম্যানুয়াল থিওরি যদি না বুঝো, তুমি কিন্তু এক্সপেরিমেন্ট করতে পারবে না তোমরা। এই কারণেই কিন্তু তোমাদের জন্য সময় দিয়ে আমার এই লেকচার তৈরি করা। এখন তোমাদের উচিত হবে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করা। তো যাই হোক, এরপরে আমরা অ্যাপারেটাসে আসি। দেখো অ্যাপারেটাসে চলে আসো। তো অ্যাপারেটাসে দেখো এখানে জিএম কাউন্টার লাগবে, স্বাভাবিক, কারণ আমাদের তো ডিটেকশন করতে হবে গামারে। ইন্টেন্সিটি মাপতে হলে তো আমাদের গামারে পার্টিকেলগুলো ডিটেকশন ছাড়া তো আমরা ইন্টেন্সিটি মেজার করতে পারবো না। এই জন্য গামার জিএম কাউন্টার লাগবে। সোর্স তো লাগবেই, কারণ গামা কোথা থেকে বেরোবে, গামার জন্য তো সোর্স তো প্রয়োজন। তো এইখানে আমরা কোবাল 60 অথবা সিজিএম 137 ব্যবহার করব। এটাই করবা তোমরা, ল্যাবে আমাদের এটা অ্যাভেলেবল আছে, বা যে কোনো নিউক্লিয়ার ফিজিক্স ল্যাব, ইউনিভার্সিটি বা যেখানে বলে এটা থাকে। এরপরে কি অ্যাবজর্বার অফ ভেরিং থিকনেস। এখন অ্যাবজর্বার তো অবশ্যই লাগবে, সেটা কিন্তু জিএম কাউন্টারের সাথে কিন্তু দেওয়া থাকে, যেমন লেড, অ্যালুমিনিয়াম সিট, এগুলো কিন্তু দেওয়া থাকে। তো তোমরা লেড নিয়ে করবা, অথবা তোমরা বিভিন্ন অ্যাবজর্বারের জন্য তোমরা এটা করতে পারো বিভিন্ন। এরপরে তোমার লাগবে রুলার আর ভার্নিয়ার ক্যালিপার। ভার্নিয়ার ক্যালিপার কেন লাগে, এই মাঝে মধ্যে যে তোমাদের অ্যাবজর্বার ব্যবহার করবে সেগুলো থিকনেস মাপার জন্য। এটা ভার্নিয়ার ক্যালিপার দিয়ে তোমরা দেখে নিতে পারো যে কত থিকনেস, কত মিলিমিটার। স্টপওয়াচ, অনেক সময় কিছু কিছু জিএম কাউন্টারে কি হয়, ওই স্কেলার দেওয়া থাকে না, টাইমার সেট দেওয়া থাকে না, তো সেক্ষেত্রে কিন্তু তখন আমাদের স্টপওয়াচ ব্যবহার করতে হয়। হ্যাঁ, এটা কিন্তু সাধারণত ওই জিএম কাউন্টারের সাথে অ্যাটাচ করা থাকে, দেখবে অ্যাটাচ করাই আছে। এরপরে ডাটা রেকর্ডিং সিট, অবশ্যই তোমাদের ডাটাগুলো লেখার জন্য অবশ্যই তোমাদের একটা সিট তোমাদের আগে থেকেই তোমাদের রেডি রাখতে হবে, তাছাড়া এক্সপেরিমেন্ট করতে পারবে না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো এই লেকচার সম্পূর্ণ শেষ করা গেল না। এরপরে প্রসিডিউরের যে পরের অংশটুকু, এটা পরের লেকচারে তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ। তো আজকে এখান থেকেই ধন্যবাদ।